মৌলানা মামুনুল হক বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি অর্জন করেই নির্বাচন। আওয়ামী লীগের ঘাপটি মেরে থাকা অনুচরেরা এখন তৎপর, বললেন মির্জা ফখরুল ইসলাম। ও সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি। আরও জানিয়ে দিব, আসছে নতুন নেতৃত্ব, ডিসেম্বরে জামায়াতের আমির নির্বাচন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। আমাদের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মৌলানা মামুনুল হক বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি অর্জন করেই ভবিষ্যতে বাংলাদেশ নির্বাচন অংশগ্রহণ করতে চাই। এতে যদি সরকার মাত্রা অতিরিক্ত ঘড়িমসি করে অথবা কোনো রাজনৈতিক দল সরাসরি বিপক্ষে অবস্থান নেয়, তখন আমাদেরও তাদের বিপক্ষে মাঠে নামা ছাড়া কোনো উপায় থাকবে না। গত বুধবার রাজধানীর ধানমন্ডিতে জামিয়া রহমানিয়া মাদ্রাসায় বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। মামুনুল হক বলেন, যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে। প্রধান উপদেষ্টা এই মন্তব্য তার দুর্বলতা চিন্তার প্রকাশ। সাক্ষাৎকারে মৌলানা মামুনুল হক সম্প্রতি তার আফগানিস্তান সফর, আগামী জাতীয় নির্বাচন, অবতীর্ণ সরকারের সফলতা ব্যর্থতা সহ নানান বিষয়ে খোলামেলা কথা বলেন। সাক্ষাৎকারে বিস্তারিত নিচে দেওয়া হলো। মামুনুল হক অবতীর্ণ সরকারের সময়টাকে মূল্যায়ন করলে সফলতা ও ব্যর্থতা উভয় সামনে আসবে। তার কারণ স্পষ্ট, সরকারের প্রতি জনগণের সমর্থন থাকলেও রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্যাবিনেটে অনুপস্থিত। এ সরকারের বড় একটা দুর্বলতা। সে কারণে প্রত্যাশা অনুযায়ী তারা সফলতা অর্জন করছে একথা বলতে পারবেন না। বিশেষ করে নতুন একটা বন্দোবস্তের প্রত্যাশা, জন আকাঙ্ক্ষা, আভ্যন্তরীণ পরবর্তী মানুষের মধ্যে ছিল। যে কারণে সরকার প্রথম দিক শক্ত অনত ভূমিকায় থাকলেও অব্যাহত রাজনৈতিক চাপে সে প্রত্যাশা স্পষ্ট করতে পারেনি। ভবিষ্যতের দিকে যাচ্ছে তা কখনোই পুরোপুরি অনুমান করতে পারছি না, তবে দুইটা সম্ভাবনাই আছে। প্রথমত, দুই দলীয় বৃত্তের চাপে দেশে ফিরে যাবে কালো টাকার শক্তি, আধিপত্যবাদ ফিরে আসবে, আগের রাজনৈতিক ব্যবস্থা পুনর্বহাল হবে। দ্বিতীয়, জুলাই বিপ্লবের যে জন আকাঙ্ক্ষা তা কিছুটা হলেও বাস্তবায়িত হতে দেশের আগামী দিনের রাজনৈতিক পট পরিবর্তন হবে, এই সম্ভাবনাই রয়েছে। এটা মূল্যায়ন করতে গেলে আরো কয়েক বিষয় উঠে আসবে। এখানে সরকার একটা বিএনপি ও জামায়াত বর্তমান বৃহত্তর রাজনৈতিক দল। অতীতে তাদের রাজনৈতিক কার্যক্রম বিবেচনা করলে দুইটি দল বৃহৎ বিবেচনা হতে পারে। জুলাই গণ অভ্যন্তরীণ নেতাকর্মীরা সংগঠনের নেতাদের রাজনৈতিক দল এনসিপি। বর্তমান অবতীর্ণ সরকারের সরাসরি জুলাই বিপ্লবের প্রতিষ্ঠিত সরকার বলা হয়, যেখানে হিসেবে এই তিন দলকে অগ্রাধিকার দেওয়ার যৌক্তিক কারণ আছে। সরকার রাজনৈতিক দলগুলো হ্যান্ডেল করার ক্ষেত্রে কোনো নীতি মাল্লা তৈরি করেনি। সে প্রশ্নের উত্তর তৈরি হয়, কোনো কারণে নেওয়া হবে, কোনো কারণে নেওয়া হবে না। কেন নেওয়া হবে না তা স্পষ্ট থাকা দরকার। সেই তুলনায় প্রধান উপদেষ্টা জাতিসংঘ সফরে রাজনৈতিক দলের প্রতিনিধি নির্বাচন সঠিক ছিল। এই তিন দল বর্তমান রাজনৈতিক বিবেচনায় অগ্রগণ্য। তবে সরকারের উচিত ছিল আরও আগে একটা সুন্দর রীতিমালার আলোকে বিষয়টা নির্মূল করা, যাতে প্রশ্ন উপস্থাপনের সুযোগ না পায়। এটা সরকারের একটা দুর্বলতা। আগামী নির্বাচনটা জুলাই সনদের ভিত্তিতে হবে কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সমাধান কখনো সরকারের পক্ষ থেকে করা হয়নি। এই প্রশ্নের সমাধান যতদিন না করা হচ্ছে, জনমতের এই সংশয় দূর হওয়া সম্ভব নয়। জামায়াতে ইসলামী ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করছেন, আবার জোট গঠনের চেষ্টা চালাচ্ছেন। আপনার দল ও ইসলামী আন্দোলন সহ কয়েকটি দলের সঙ্গে বৈঠক করেছেন। ভবিষ্যৎ এক নাকি জোটগতভাবে ভোট করবেন। বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে ৩০০ আসন নির্বাচন করার দলীয় প্রস্তুতি রয়েছে। ইতিমধ্যে ২৬৮টি আসনের দলীয় প্রার্থী মনোনয়ন ঘোষণা করা হয়েছে। জামায়াতে ইসলামী বা ইসলামী আন্দোলন সহ আরও কিছু ইসলাম ভিত্তিক রাজনৈতিক দল নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে যুগপত্র আন্দোলনে আছি। জুলাই সনদের আইনি ভিত্তি বা আইনগতভাবে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আগামী নির্বাচন যে মেরুকরণ করা বা চূড়ান্ত হবে না। যদি পিআর বাস্তবিত হয়, তাহলে রাজনৈতিক বিবেচনা আরেক নতুন দুয়ার খুলবে। সেক্ষেত্রে জোট করব না, এককভাবে নির্বাচন করব দলের কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দেখা দেবে। এজন্য একই দেশবাসীর উদ্দেশ্যে মামুনুল হক বললেন, দেশবাসীকে বলবো, দেশের সব নিপ্রিয়, অবহেলিত, বঞ্চিত মানুষেরা মিলে ২০২৪ সালে জুলাই আগস্টে নতুন বাংলাদেশ অর্জন করছে। এই অর্জন অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে। কাজেই অত্যন্ত শহীদদের প্রতি দায়বদ্ধ থেকে আমাদের পুরনো বন্দোবস্ত থেকে মুখ ফিরিয়ে নেওয়া উচিত। নতুন বাংলাদেশ গড়তে আমরা সবাই যেন দলমতের ঊর্ধ্বে উঠে ব্যক্তি ও দলীয় স্বার্থ বিবেচনা না করে দেশ ও জাতির স্বার্থকে প্রাধান্য দিই। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পারি, এটাই ইসলামী রাজনীতির সবচেয়ে বড় অর্জন হবে। বৈষম্যহীন সমাজ গড়া ইসলামী রাজনীতির মুখ্য বিষয়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্য সাধন বারবার সম্প্রসারিত উস্কানি, বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীর দেবালয় আক্রমণ, ভাঙচুর সহ নানান অপ্রীতিকর সাজানো ঘটনা সংঘটিত হয়েছে। শারদীয় দুর্গাপূজা ও বিজয় দশমী উপলক্ষে দেয়া বাণীতে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। বুধবার বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে এই বাণী দেওয়া হয়েছে। বাণীতে মির্জা ফখরুল ইসলাম বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় এবং সামাজিক উৎসব শারদীয় দুর্গাপূজা ও বিজয় দশমী। এ উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। তাদের অব্যাহত সুখ শান্তি ও কল্যাণ কামনা করছি। শারদীয় দুর্গাপূজা বাঙালি হিন্দু জনগোষ্ঠী সব মানুষের জীবন এক আলোকদীপ্ত বিশেষ স্থান অধিকার করে আসছে বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, সুদীর্ঘকাল ধরে বাংলাদেশ সহ বাঙালি হিন্দু জনগোষ্ঠীর এই ধর্মীয় উৎসব এক ঐশ্বর্যময় ঐতিহ্য মহিমামণ্ডিত দেবী দুর্গার শক্তি ও সাহসের মূর্ত প্রতীক। পৃথিবীতে অঞ্চলভেদে যে কোনো উৎসবই মানুষের মধ্যে স্বর্গীয় আনন্দ ও শুভেচ্ছার বার্তা নিয়ে আসে বলে উল্লেখ করেছেন মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, উৎসব প্রাঙ্গণে কোনো বিধিনিষেধ নেই, সেটি প্রত্যেক মানুষের মিলন ক্ষেত্র। বাংলাদেশ মৃত্তিকার গভীর থেকে যে ইতিহাস ঐতিহ্য উৎসাহিত হয় সেটি ধর্মীয় স্বাধীনতা মূল্যবোধকে অন্তর্ভুক্ত করে। দুর্গাপূজার মূল বাণী হচ্ছে অশুভের উপর শুভের জয়। দুর্গা তার গৌরবময় লক্ষ্য অর্জনের জন্য মণ্ডপকে উপলব্ধি করেন, তা প্রতিহত করেন। গণপ্রতিনিধিত্ব আদেশ সংস্কার এবার বড় ছোট প্রায় 44টি পরিবর্তনের প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশনার ইসি, যেখানে একক প্রার্থী আসবে না ভোট এবং জোটের প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করার কথাও বলা হয়েছে। এছাড়া আরপিও সংস্কারের ইভিএম এর বিধান মেনে যে বাদ দেওয়া হয়েছে, তেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী যুক্ত অনিয়মে পুরনো আসনের ভোট বাতিলের ক্ষমতা পুনর্বহালের প্রস্তাব দিয়েছে ইসি। তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ ও ঐকমত্য কমিশনের মতামতের পর গুচ্ছ প্রস্তাব ইসি আইন মন্ত্রণালয়ে পাঠালেও শেষ পর্যন্ত কি সংস্কার চূড়ান্ত হবে এটা সরকারের উপর নির্ভর করছে। আরপিও সংস্কারের বিষয়ে সোমবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আরপিও সংশোধনের প্রস্তাবটা এখন আইন লেজিসলেটিভ বিভাগে অপেক্ষামত আছে বলে আমরা আশা করি অচিরে এটা পেয়ে যাব। এদিকে প্রথম সংসদ নির্বাচনের আগে 2092 সালে গণপ্রতিনিধি আদেশে প্রার্থী নির্বাচনের ব্যয় নির্ধারণ করে দেওয়া হয় 20,000 টাকা। এরপর বাড়াতে সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে ব্যয় ধরা হয় সর্বোচ্চ 25 লাখ টাকা। কিন্তু ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থী নির্দেশনা ব্যয় সীমা তুলে ধরা চাই নির্বাচন কমিশন। এর পরিবর্তে ভোটার প্রতি 10,000 টাকা ব্যয় বেঁধে দেওয়ার প্রস্তাব তুলে ধরেছেন তারা। ইসির এ প্রস্তাব আরপিওতে যুক্ত হলে 7.5 লাখ ভোটারের আসনে একজন প্রার্থী 75 লাখ টাকা ব্যয় করার সুযোগ পাবেন। নির্বাচন ব্যবস্থা সুযোগোপযোগী করার জন্য এবার আরপিওতে নতুন অনেক বিষয় যেমন যুক্ত হতে যাচ্ছে, তেমনি অনেক কিছু বাদও পড়ছে। 2092 সালের ডিসেম্বরে আরপিও জারি হয়। এ নিয়ে অত্যন্ত 14 বার নানান ধরনের সংস্কার এসেছে। এক্ষেত্রে বিভিন্ন অনুচ্ছেদ, দফা, উপদফা ও করণ 241টি বেশি সংযোজন বিয়োজন হয়েছে। সংখ্যা হিসাব বিবেচনায় মিলে এবার তৃতীয় সর্বোচ্চ সংসদ আসনে যাচ্ছে আরপিওতে। সর্বশেষ 2008 থেকে 2009 সালে আরপিওতে বড় ধরনের পরিবর্তন ঘটে। বড় সংস্কার 2001 সালেও। এবার ছোট বড় প্রায় 44টি পরিবর্তনের প্রস্তাব রেখে আরপিও সংশোধনের খসড়া 2 সেপ্টেম্বর আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনার এতে একক প্রার্থীর আসনে না ভোট চালু ও জোট করলেও প্রার্থী নিজ দলের প্রতীকে ভোট করার মতো প্রস্তাব রয়েছে। এসব প্রস্তাব আইন মন্ত্রণালয়ে যাচাই বাছাই হয়ে উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর রাষ্ট্রপতি আরপিওর অধ্যাদেশ জারি করছেন। আরপিও সম্পর্কে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুল রহমানের মাসউদ বাংলাদেশ প্রতিনিধি বলেন, এবার বেশ কিছু নতুন বিষয় যুক্ত করা হয়েছে। আমরা আরপিও সংশোধন প্রস্তাব চূড়ান্ত করে পাঠিয়েছি। এখন আইন মন্ত্রণালয়ে যাচাই বাছাই করছেন। এরপর উপদেষ্টা পরিষদে অনুমোদন করতে হবে। অনলাইন নিবন্ধন সহ ভোটিং পদ্ধতির বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে, বাদ দেওয়া হয়েছে ইভিএম। 2001 সালে এসেছিল বড় পরিবর্তন, 2008-9 সালে এসেছিল বেশ কিছু পরিবর্তন। তিনি বললেন, আরপিওতে আইন শৃঙ্খলা রক্ষণকারী বাহিনী প্রতিরক্ষা কর্মবিভাগ যুক্ত করা হয় প্রথমবার 2001 সালে। এ সময় রাজনৈতিক দল নিবন্ধন প্রথা শুরু হয়, কিন্তু অপশন ছিল। 2009 সাল দল নিবন্ধন বাধ্যতামূলক করা হয়। স্বচ্ছ ব্যালট বাক্স, ছবি সহ ভোটার তালিকা, এনআইডি কার্ড চালু না ভোট চালু সহ অনেক সংস্কার আছে। 1991, 1996, 2001, 2008 সালের পর 2025 সালে ভাষা পরিবর্তন আসছে যাতে বলে মনে করেন জেসমিন টুলি। নির্বাচনী ব্যয়ের বিষয়ে ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি বললেন, শুরুতে ব্যয় নির্ধারণ করে দেওয়া হলে মাঝখানে তা ছিল না। আরপিও বিধানটি বাদ দেওয়া হয়। 1972 সালে 20,000
50,000 টাকা নির্ধারণ হয়। এরপর 1987 সালে সীমা তুলে দেওয়া হয়। বর্তমানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচন ব্যয় সর্বোচ্চ 25 লাখ টাকা। সব সংসদীয় আসনের জন্য ব্যয়ের সর্বোচ্চ সীমা একই, কিন্তু দেশে 2 লাখ ভোটার নির্বাচনী আসন যেমন রয়েছে তেমন 7 লাখেরও আছে। ভোটার সংখ্যা তারতম্যের মধ্যে একই প্রেক্ষাপটে প্রার্থীর ব্যয় ভোটার প্রস্তুতি 10 টাকা করার কথা বলছেন নির্বাচন কমিশনার। ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামীর নতুন আমির নির্বাচন। গোপন ব্যালট ভোট দেবেন দলটির সারা দেশে থাকা 1 লাখেরও বেশি সদস্য। গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় নির্বাচনের আগে এই অভ্যন্তরীণ ভোট দলটির কেন্দ্রীয় নেতৃত্ব কাঠামোর বড় পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘ 1.5 দশক পর ঘুরে দাঁড়ানো জামায়াত সম্প্রসারিত রাজনৈতিক পরিস্থিতি ফের সক্রিয় হচ্ছে। জুলাই সনদ এর আইনি ভিত্তি, পিআর পদ্ধতির নির্বাচন সহ 5 দফা দাবিতে দলটি রাজপথে সরব। একই সঙ্গে সব আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতিও নিচ্ছে দলটি। এরই মধ্যে গুজব উঠেছে আসন্ন আমির নির্বাচন ঘিরে দলটির শীর্ষ নেতৃত্ব বড় রদ বদল করেন। বর্তমান দ্বিতীয় দফায় আমির হিসেবে দায়িত্ব পালন করছেন ডক্টর শফিকুল রহমান। তার মেয়াদ শেষ হবে চলতি বছর ডিসেম্বরেই। গঠনতন্ত্র অনুযায়ী বিদায়ী কেন্দ্রীয় মজলিসে 3 সদস্যের একটি প্যানেল তৈরি করে দেন, যেখান থেকে রুকন সদস্যরা ভোট দিয়ে একজনকে আমির হিসেবে বেছে নেন। তবে প্যানেলের বাইরে কাউকেও ভোট দেওয়ার সুযোগ থাকে। দলীয় সূত্রে জানায়, সম্ভবত 2টি প্যানেল নিয়ে আলোচনায় ব্যস্ত জামায়াত। এটি প্যানেলে রয়েছে ডক্টর শরীফুল রহমান, বর্তমান নায়েবে আমির মুজিবুর রহমান ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম। অন্যটিতে আজহারের জায়গায় আলোচনায় আসছেন আরেক নায়েবের আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এনহাসুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, 25শে ডিসেম্বরে আগে নির্বাচন সম্পন্ন করা হবে। তার ভাষায়, জাতীয় নির্বাচন সামনে রেখে নতুন আমিরের কাঁধেই থাকবে বড় চ্যালেঞ্জ। ডক্টর শরীফুল রহমান বর্তমান জামায়াতের আমির নির্বাচন হন 2019 সালে এবং পুনর্নির্বাচিত হন 2022 সালে। যদিও গঠনতন্ত্রে 3 বছরের মেয়াদ নির্ধারিত, একজন ব্যক্তি কতবার এ পদে আসীন হতে পারবেন সে বিষয়ে স্পষ্ট কোনো সীমাবদ্ধতা নেই।